জয় ভীম এভরিওয়ান। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও বেশ ভালোই আছি। আজকে সারাটা দিন একটু আরাম করলাম, একটু ভালো লাগলো। সারাটা দিন আজকে একটু রেস্ট করাতে একটু ভালো লাগলো, তো ভাবি কিছু কথা আপনাদের সামনে রাখতে মন চাইছে, তো ভাবছি কিছু কথা আপনাদের সামনে রাখি। প্রথম যখন আমি পারিপার্শ্বিক পরিস্থিতিগুলো দেখেছিলাম, মানে প্রায় আজ 2 বছর 3 বছর ধরে অভিজ্ঞতা তো এই টানা 2-3 বছর আর কম হয়নি, প্রচুর হয়েছে, প্রচুর অভিজ্ঞতা হয়েছে। তো বিষয়টা হচ্ছে, যখন প্রথম এই বিষয়গুলো দেখতাম, অনাচার, অনাসৃষ্টি, অবমাননা, অপমান, ন্যায় অন্যায় বলে কিচ্ছু নেই, আইন কানুনের ধর্জিয়া ওড়ানো হচ্ছে। সত্যি বলছি, আমি একদম মন থেকে বলছি, যেন আমার এমন একটা মনে হতো, মনে হয় যে শূন্যতে পড়ে যাওয়া যেরকম একটা অনুভব, ঠিক সেই রকম একটা অনুভব হতো, যেন শূন্য মনে হতো সব কিছুকে। তবুও তার মধ্যে, তার ভেতরে টিকে থেকে দাঁড়িয়ে স্ট্রংলি নিজেকে দাঁড় করিয়ে রেখেছি। তার সাথে সাথে কি করেছি সেটা নাই বললাম, নিজেকে স্ট্রংলি দাঁড় করিয়ে রেখেছি। খুব অবাক হতো সেই সময়, অবাক হতাম যে কি রে বাবা, এটা 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 মানে আমি আমি কোন শূন্যতে ভাসছি, এরকম একটা পরিস্থিতি মনে হতো সব সময়। 4-5টাতে এরকম একটা পরিস্থিতি মনে হতো, যেখানে আইনের কাছে গেলে পরে ধর্জিয়া উড়ে যাচ্ছে, এক শ্রেণীর মানুষ আইন অবমাননা করছে, তাদের সাথে আইনের রক্ষকরা ফটো তুলছে, হ্যাঁ, তাদের জন্মদিনের কেক কাটিং হচ্ছে, আর ন্যায়ের জন্য ভিক্ষা করতে হচ্ছে, ন্যায় দাও বলে বসে থাকতে হচ্ছে, আইনের রক্ষকরা নোংরা কথা বলছে, অবমাননা করছে। এই সব কিছু মিলিয়ে না একটা সময় মনে হতো, বাপরে বাপ, আমি কোন শূন্যে ভেসে উঠলাম, কোন শূন্যে আমি ভাসছি। সেই শূন্যের মধ্যে থেকেও নিজেকে টিকিয়ে রাখতে লম্বা লড়াই করি, লম্বা লড়াই দিই। ষড়যন্ত্রের শিকার হই, অবমাননার শিকার হই, অপমানের শিকার হই। তার ভেতর থেকেও টিকিয়ে রেখেছি, টিকিয়ে রাখছি, টিকিয়ে রাখবো। কিন্তু যত দিন গেছে, সময় গেছে, দিন গেছে, সময় গেছে, চারিদিকে যখন আরও কিছু ঘটনায় উত্তাল হয়েছে সব কিছু, তখন ধীরে 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 আমার মনের মধ্যে জমে থাকা যে রেশটা, সেটা অনেকটা কেটে গেছে। অনেকটা কেটে গেছে মানে এটাই, এত কিছু এত কিছু দেখছি, এত কিছু দেখছি, এত কিছু হচ্ছে, সেখানে তো আমি যেটাকে মনে করেছি যে শূন্যে ভাষা, আমি যেটাকে মনে করেছি যে অবাক, হ্যাঁ, যে এটা এরকমও হয় নাকি, হ্যাঁ, তো সেইখানে তো সেটা কিঞ্চিত, সেখানে তো সেটা কিঞ্চিত, সেটা সামান্য। যা দেখছি পরিস্থিতি, যা ঘটনা, সেটা তো অবশ্যই দুঃখদায়ক ঘটনা, নিন্দাজনক ঘটনা, ভয়াবহ ঘটনা, এটা অবশ্যই, এটা তো মানতে হবেই। কিন্তু তার পারিপার্শ্বিক কিছু ঘটনা এমন হচ্ছে, যেটা দেখে কখনো কখনো মনে হয় যে এটা হচ্ছে, এটা কি, এটা হচ্ছে, এটা কি, এর উত্তর কে দেবে, এর উত্তর কার কাছে চাইব।
সবচেয়ে বড় প্রশ্ন, উত্তর কার কাছে চাইব, কার কাছে যাব, অন্যায় হচ্ছে। বড় প্রশ্ন সত্যি, অনেক ভাবি। কারণ কি, আমি তো কাজের ফিল্ডে মানুষের জন্য কাজ করি, সমাজের জন্য কাজ করি, তো সেখানে প্রতি মুহূর্তেই এই জিনিসগুলো ফেস করতে হয়। কিন্তু যেটা আমি দীর্ঘ আজ 3 বছর ধরে ফেস করলাম, সামনা করলাম, সত্যি বলছি, খুব সেই সময় ভাবতাম, সব সময় ভাবতাম যে এটা কি হচ্ছে, এটা কি এরকমও হয় নাকি, এরকমও হয় নাকি, নাকি শুধু আমার সাথেই হচ্ছে, কেন এমন হবে। আম, আইনের রক্ষক যারা, তাদের কাছে আইনের মানে কি বলবো, জাস্টিসের ভিক্ষা চাইতে হচ্ছে তাদের কাছে গিয়ে, ভিক্ষা দিয়ে দাও আমায়, ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও। মানে এরকম একটা পরিস্থিতি, সিচুয়েশন থেকে এসছি যে আমাকে ভিক্ষা দাও, আইন আমাকে ভিক্ষা দাও, ন্যায় আমাকে ভিক্ষা দাও। তখন না মনে হতো কি আমি কোন শূন্যে ভেসে রয়েছি, সত্যি বলছি আপনাদেরকে। তখন খুব এটা মনে হতো, এ কি রে বাবা, এ কোন শূন্যতা, যে শূন্যতাতে শুধুই আমি চিৎকার করে যাচ্ছি, আমি বলছি, সব যেন কালা বোবা, এরকম একটা পরিস্থিতি। কেউ শুনছে না, কেউ দেখছে না, কেউ বুঝতে চেষ্টা করছে না। তবে কি আমি ভুল? কিন্তু অন্তরাত্মা বলে একটা জিনিস থাকে, অন্তরাত্মা সবসময় বলেছে না, আমি ভুল হতে পারি না, আমার চাওয়াটা তো ভুল নয়। আমি কি চাইছি? আমি ন্যায় চাইছি। আমি কি চাইছি? যে যারা আইনের অবমাননা করছে, যারা আইনের ধার্জিয়া উড়াচ্ছে, তাদের উপরে আইনের বাঁধনটা টাইট করতে বলছি। তাহলে আমি ভুলটা কোথায়? আমি প্রশ্ন করেছি নিজের মনকে অনেক সময়, প্রায় টানা 3 বছর, যে আমি কি ভুল? তাহলে আমি শূন্যে ভাসছি কেন? আমি ভিক্ষে চাইছি কেন জাস্টিসের? আমি ন্যায়ের ভিক্ষে চাইছি কেন? কাদের কাছে ন্যায়ের ভিক্ষে চাইছি? তারা কারা? তারা কারা? তারা কি সর্ববিধাতা, নাকি তারা সেই আইনেরই রক্ষক, আইনের প্রতিপালক? কারা তারা? অনেক প্রশ্ন করেছি নিজের মনে, অনেক লম্বা লড়াই দিয়েছি, কিন্তু বেশি দিন আমাকে সেই ভ্রমের মধ্যে থাকতে হয়নি। হঠাৎ দেখলাম এমন এক ঘটনা, যে ঘটনাতে মনের মধ্যে প্রচুর উতাল পাতাল প্রশ্ন, প্রচুর প্রশ্ন, প্রচুর প্রশ্নও আছে, উত্তরও আছে। কারণ আমি তো একটা লম্বা পিরিয়ড, একটা লম্বা সময় 376-এর ওপরে কাজ করেছি। একটা লম্বা সময় প্রচুর রাইটিং করেছি, প্রচুর আওয়াজ তুলেছি, প্রচুর ধর্ণা আন্দোলন করেছি। তো এই ঘোরটা কাটতে আমার বেশি সময় লাগলো না। আমি তখন দেখলাম যে না, আমি শূন্যতে নেই, আমি জমিনেই দাঁড়িয়ে আছি, জমিনেই দাঁড়িয়ে আছি, শূন্যতে আমি নেই। কিন্তু পারিপার্শ্বিক পরিস্থিতিটা ভাসমান। আমি জমিতে দাঁড়িয়ে আছি, কিন্তু পারিপার্শ্বিক যা পরিস্থিতি সেটা ভাসমান। সেই ভাসমান পরিস্থিতিতে সত্যটা ভেসে বেড়াচ্ছে। সে সত্যটাকে ধরতে কেউ চায় না, সত্যটাকে ধরতে কেউ চায় না, সত্যের কাছাকাছি থাকতে কেউ চায় না, সত্যটা শুনতে কেউ চায় না, সত্যটা জানতে কেউ চায় না। আর যারা বলতে চায় সত্যটা, যারা বলতে চায়, তাদের একরকম তাদের মুখে গরম কয়লা ঠুসে দেওয়া হয়, যাতে সে সত্যটা বলতে না পারে। আজকে আর অবাক হই না, সত্যি বলছি, আজকে আর অবাক হই না। আজকে যা পরিস্থিতি, আমার জায়গায় অন্য কোনো মানুষ হলে আজকে মনের ভেতরে যে রাগ, যে ক্ষোভ, যে মানে বলে না একটা বদলা নেওয়ার স্পৃহা, সব কিছু কিন্তু সুদে আসলে কিন্তু
করে নিতাম। একদম বাস্তব বলছি, সুদে আসলে বের করে নিতাম। কিন্তু আমি সুযোগ সন্ধানী নই, আমি সুযোগ সন্ধানী নই। আমি পারতাম, আমার কাছে অনেক বিষয়ের অনেক ফোন কলস এসছে, অনেক বিষয় অনেক কিছু আমাকে বলা হয়েছে। আমি কিন্তু কিছুতেই, কোনো কিছুতেই হ্যাঁ করিনি। কারণ ওই যে বললাম, একটা সময় আমার মনে হতো যে আমি মনে হয় শূন্যে ভেসে রয়েছি। এ কি রে বাবা, এখানে কি চলছে, কি হচ্ছে, এরকমও কি হয় নাকি, এটাও কি সম্ভব, প্রশ্ন করতাম নিজের সাথে। কিন্তু সেই ঘোরটা কেটে গেছে। এরকমই হয়, এরকমই হয়, এরকমই হয়। তাই আর সেদিন অনেক রাগ ছিল, অনেক ক্ষোভ ছিল, কারণ আমি এইগুলোর সাথে অভ্যস্ত ছিলাম না। ভিক্ষা করার জিনিস অন্য, ভিক্ষাটা আলাদা জিনিস। কিন্তু যেখানে ন্যায় আমাদের মৌলিক অধিকার, সেখানে ন্যায়কে যখন আমি ভিক্ষায় চাইছি, আমায় ভিক্ষা দিয়ে দাও, দয়া করো, তো সেইখানে অনেক প্রশ্ন মনের মধ্যে ঘুরে বেড়ায়। কিন্তু আজকে আজকে আর সেই প্রশ্নগুলো ঘুরে বেড়ায় না। আজকে অনেক পরিস্থিতি দেখে মনের মধ্যে হাসি পায়। যা পরিস্থিতি, ভিড়ের যে সংজ্ঞাটা, ভিড়ের যে সংজ্ঞাটা, সেই সংজ্ঞাটা দেখলে আমার এখন হাসি পায়। কোন ভিড়টাকে আমি সত্যি ভাববো, কোন ভিড়টাকে আমি সঠিক ভাববো। শুধু ভিড় মানেই তো সঠিক নয়, এটা আমি প্রথমেও বলেছি। আমি চিরন্তন এই কথাটা বলে আসি, যতদিন ধরে আমি মানুষ চিনতে শিখেছি। ভিড় মানেই কিন্তু সঠিক নয়। ভিড় হচ্ছে উচ্ছ্বাস, ভিড় হচ্ছে উল্লাস। হ্যাঁ, তার মধ্যেও ভিড়েরও নিশ্চয়ই আলাদা ব্যাখ্যা আছে। সব ভিড় নিশ্চয়ই উচ্ছ্বাস আর উল্লাস নয়, কিন্তু কিছু কিছু ভিড়কে ক্রিয়েট করা হয় উচ্ছ্বাস আর উল্লাসের। আজকে ভিড় নানাভাবে দেখছি। তখন চারিদিকের পারিপার্শ্বিক পরিস্থিতিগুলো দেখছি কিভাবে আইনের ধার্জিয়া উড়ানো হয়েছে, দেখছি কিভাবে রক্ষক ভক্ষক হয়ে গেছে। না, রক্ষক ভক্ষক হয় না, রক্ষক ভক্ষক হয় না, ভক্ষক করার জন্য রক্ষকের রূপ নিয়ে বহুরূপী হয়ে থাকে তারা। সময় আসলে তারা তাদের সেই বহুরূপী কোটটা খুলে, বহুরূপী ড্রেসটা খুলে নিজের মূর্তি ধারণ করে। তারা ছুপিয়ে লুকিয়ে থাকা রাক্ষস, লুকিয়ে থাকা রাক্ষস। সত্যি বলছি, আজ থেকে প্রায় 3 বছর আগে ভীষণ অবাক হতাম, এ কি বাবা, এ কি, কেন এমন হবে, কারা এরা, এরা কারা? হাজার প্রশ্ন করেছি নিজের সাথে। কি অবস্থা, একটু নেশার বোতল হাতে পেলে মানুষ কি অপরাধের সাথে যুক্ত হয়ে যায়। যেখানে মানুষ অর্ধেক রাতে বিপদে পড়লে দৌড়ে আসবে, সেখানেই দেখছি সবার মুখে মদের গন্ধ। যেখানে মানুষ বিপদে পড়লে অর্ধেক রাতেও দৌড়ে আসবে, একটাই জায়গা মানুষকে মনে পড়ে যে বিপদ হয়েছে, ওইখানেই যাই, রক্ষা পাবো। সেখানে রাত্রিটা মানে হচ্ছে সবার মুখে মদের গন্ধ। অবাক হয়েছিলাম, সত্যি বলছি, অবাক হয়েছিলাম। আজকে নাম নিচ্ছি না, অনেক কিছুর নাম নিচ্ছি না। হ্যাঁ, আপনারা হয়তো অনেকে ভাববেন ভয় পাচ্ছেন, জানি না কি পাচ্ছি, তবে কিছু একটা পাচ্ছি। হয় সেটা ভয়ের গন্ধ,
হয় সেটা কিভাবে বোঝাবো আপনাদের, কিন্তু কিছু একটা পাচ্ছি। রাত্রিবেলা যেখানে, রাত কেন, রাত দিন 24 ঘন্টা, 24 ঘন্টা যেখানে যাবার জন্য ভাবার কোনো দ্বিতীয় পরিকল্পনা থাকে না। অপরাধ হলে, অন্যায় হলে মানুষ সেখানেই যায়, কিন্তু সেটা নাকি অফিস আওয়ার টাইম, মানে অফিস আওয়ার টাইমে কথা বললে ভালো হবে। আমি অবাক হয়ে যাই শব্দগুলো শুনে, অবাক হয়ে যাই কথার বাক্যগুলো শুনে। আমার এমন এমন সময় গেছে, এমন এমন দিন গেছে যখন আমি ভীষণভাবে মাফিয়া দ্বারা অ্যাটাক হয়েছি, মাফিয়া দ্বারা বিভ্রস্ত হয়েছি। অর্ধেক রাতেও ছুটে গেছি সেই নিরাপদ জায়গায়। তারা আমাকে আগলে রেখেছে। তারা বুঝতে পেরেছে আমি কোনো কারণে বিভ্রান্ত আছি। কিন্তু আবার হঠাৎ করে আরও একটি সময় এসে যখন আমি পড়ি, তখন দেখি ওরে বাবা, যাদের কাছে গেছি, যে বিভ্রান্ত হয়ে গেছি, অসুবিধায় আছি, তারাই দেখছি অন্য সব। কোথাও যেন ক্যালকুলেটটা মিলছিল না। তো যাই হোক, নীরবে নিঃশব্দে নিজেকে টিকিয়ে রেখেছি। শুধু এটুকুই বলবো, ইচ্ছা অনেক কিছু করে, অনেক কিছু ইচ্ছা করছে, কিন্তু অনেক অভিজ্ঞতাও তো অর্জন করেছি, কুড়িয়েছি অভিজ্ঞতা, প্রচুর অভিজ্ঞতা কুড়িয়েছি। ঝড়ে জলে বৃষ্টিতে রোদ্দুরে প্রচুর সংঘর্ষ করে সেই অভিজ্ঞতা বলছে শান্ত থাকাটাই ভালো। সেই অভিজ্ঞতাটা বলছে শান্ত থাকাটাই ভালো, কারণ আমি তো সুযোগ সন্ধানী নই। আজকে 16 কলায় পূর্ণ করে নিতে পারতাম সমস্ত কিছু 16 কলায় পূর্ণ করে নিতে পারতাম, করিনি। হয়তো তারাও ভাবছে মনে মনে যে কি দিয়ে তৈরি আমি। ভাববে, সবার ভেতরেই একটা অন্তরাত্মা আছে, ভাববেই। দিনে তারাও 10টা কাজ খারাপ করলো, একটা কাজ অবশ্যই তারাও ভালো করে, তবেই তো টিকে আছে তারাও। শুধুমাত্র খারাপ কাজ করে তো আর টিকে বেশি দিন থাকা যায় না। তারাও ভাবতে হয়তো কোথাও না কোথাও ভাববেই। অনেকে বলেছে আওয়াজ তোলো, সুযোগ নাও, মনের রাগ মেটাও, মনের জ্বালা মেটাও। আমি বলেছি না, সেটা সম্ভব নয়, কারণ আমি পরিপূর্ণ একজন সমাজসেবিকা। আজ 23 বছর কঠোর লড়াই করছি, 23 বছর আজকে সংঘর্ষ করেছি, প্রচুর অভিজ্ঞতা কুড়িয়েছি। সেই অভিজ্ঞতা থেকে বলছি এখনো সময় আসেনি। আমি মনে করি এটা আমার চিন্তাধারা, এখনো সময় আসেনি, আরো একটু অপেক্ষা। তো আজকের লাইভটা যেটা আপনাদের সামনে একটুখানি কথা তুলে ধরছি, যারা আমাকে জানেন প্রায় অনেকটা সময় ধরে, তারা আজকে বুঝতে পারবেন আমি কোন ইঙ্গিতে কথাটা বলছি। বললাম যে একটা সময় আমার মনে হচ্ছিল আমি শূন্যে ভাসছি, আমি কোথায় এসে পড়লাম ভাবতাম। আর আজকে ভাবি, আজকে হাসি। কেন হাসি? কিছু নতুন হয়নি। আমরা মাফিয়াদের বিরুদ্ধে, বড় বড় মাফিয়াদের সাথে, মাফিয়ার বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই দিয়েছি। কেন লড়াই দিতে সাহস পেয়েছি, শক্তি পেয়েছি? কারণ আমাদের একটা ভরসা একটা ড্রেসের উপরে আছে,
সেই ড্রেসটার ভেতরে কোন মানুষটা আছে সেটার জন্য নয়, ওই ড্রেস কোডটাই হচ্ছে আমাদের শক্তি, আমার শক্তি। আমি সেই শক্তি থেকে বড় বড় মাফিয়াদের বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই করেছি। হ্যাঁ, পাল্টা তারাও অ্যাটাক করেছে আমাকে, কিন্তু ওই যে ড্রেসটা, ওই ড্রেসটা কিন্তু বাঁচিয়ে রেখেছে, সব সময় আগলে রেখেছে এই বাংলারই একটি মেয়েকে, বাংলারই একটি মেয়েকে। এই একটি নোংরা ভিড়, নোংরা জনরোষ, যারা নিজস্ব কিছুই বুদ্ধি অ্যাপ্লাই না করে বেরিয়ে পড়ল, সেই জনরোষ থেকেও কিন্তু সব সময় সেফগার্ড করেছে ওই ড্রেস কোডটা। কিন্তু আবার একটা সময় দেখলাম যখন মনে হচ্ছিল শূন্যে ভাসছি, কোথায় এসে পড়লাম, তখন আবার অনেকটা সময় এসে দেখি গো বাবা, ড্রেস কোডের মধ্যে রক্ষকের বেশি ভক্ষক রয়েছে অনেকেই। এরকমও হয় নাকি? কারণ এই অভিজ্ঞতাটা তো ছিল না। তখন ভাবলাম এরকমও হয় নাকি, এটা তো হতে পারে না, এটা তো ভুল, এটা ভুল, এটা ভুল। কিন্তু আমি দেখলাম, আমি যতই বলছি, যত চিৎকার করছি, সব চারিপাশে দেখি বোবা আর কালা, যারা শোনেও না, শুনতেও পায় না, যারা দেখতেও পায় না। কাদেরকে বলছি? এর থেকে নিজেই চুপ করে যাওয়া ভালো। সেই রেসটা, সেই ঘোরটা কাটতে বেশি সময় লাগলো না আমার। দেখলাম সবই মরীচিকা আশেপাশে, নতুন কিছু হয়নি, এরকমই হয়ে আসছে। তখন আমার চক্ষু জ্ঞানটা আরো একটু বেশি করে খুললো। ও, এগুলো জল ভাত, এগুলো জল ভাত, তো নতুন করে কিছু আর হয়নি, এগুলো জল ভাত। তাই আর আলাদা করে কিছু দুঃখও লাগে না, আলাদা করে কোনো অবজেকশন করবারও আর মানসিকতা নেই। কারণ এরাই তো তারা, এরাই তারা। তবে কিছু ভিড় চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, কিছু ভিড় চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে তোমরা কারা, কি তোমাদের পরিচয়, কি তোমাদের উদ্দেশ্য। আমাকে আর নতুন করে কিচ্ছু দেখাতে হচ্ছে না, আমি শুধু দেখছি, আমি শুধু দেখছি। প্রথম প্রথম ভাবতাম টিকে থাকতে পারবো তো, কারণ শূন্যে যে ভাসছি। আজকে দেখলাম না, সেটা আর ভাবার দরকার নেই। আমি জমিতেই আছি, আমি মাটিতেই দাঁড়িয়ে আছি। শূন্যে ভাসছে সেই ভক্ষকুরূপী রাক্ষসগুলো, আমরা নই। পরশুদিনকে আমার এক আলা আধিকারিকের সাথে, বড় লেভেলের আলা আধিকারিকের সাথে মিটিং ছিল। আমাকে একজন পাঠাচ্ছিলেন যে আপনি গিয়ে কথা বলুন, আমাকে ওখানে গিয়ে ফোন করান। আমি ফোনও করেছি তাকে বাড়িতে বসেই, সে টাইমও দিয়েছে। তারপরে আমি নিজের থেকে বাতিল করে দিলাম। আমি মনে করলাম প্রয়োজন নেই। আমি এখন সেই সমস্ত মানুষগুলোকে প্রয়োজনলেস মনে করি। একটা সময় আমি খুব ইম্পর্টেন্স দিয়েছিলাম তাদেরকে, খুব ইম্পর্টেন্স দিয়েছিলাম। কিন্তু পারিপার্শ্বিক পরিস্থিতি যখন ধীরে ধীরে রং বদলালো, ধীরে ধীরে চিত্রটা অন্যরকম হলো, তখন আমি মনে করি প্রয়োজনলেস, প্রয়োজনলেস। কর্ম কাউকে ছাড়ে না, কর্ম কাউকে ছাড়ে না। অন্যায়কে, অপরাধকে আর অপরাধীকে যারা নিজের স্বার্থে সাপোর্ট দেয়, নিজের স্বার্থে তাদের সঙ্গ দেয়, একদিন
একদিন কেন, সেই দিনটা দূর নয়, দূর থাকে না। সেই অপরাধ, সেই অপরাধী তাকেই ঘিরে ধরে, যেটাকে বলা হয় কানায় 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 ভরাডুবি। শুধু সময়ের অপেক্ষা। সব কিছুরই রিটার্ন হয়, যেমন পুণ্যের রিটার্ন হয় তেমন পাপেরও রিটার্ন হয়। সেখান থেকে আমরা কেউ বাঁচব না। যেমন পুণ্যের রিটার্ন হবে তেমনি পাপেরও রিটার্ন হবে। অপেক্ষা শুধু কানায় কানায় ভরে যাওয়ার। অনেককে আমি অনেক বুঝিয়েছিলাম, বোঝাতে গিয়ে বুঝে বললাম, অনুভব হলো যেন চারিপাশে খালি মনে হয় বোবা আর কালা, তার মাঝখানে আমি এসে পড়েছি, একদম বাস্তব। তারপরেও আবার আরেকটা জিনিস বুঝতে পারলাম, না 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 না, এরা বোবা কালা নয়, এরা সত্যটা শুনতেও চায় না আর দেখতেও চায় না। এরা রিয়াল বোবা কালা নয়, সবই খুবই সচেতন, কিন্তু এরা সত্যটা খালি দেখতে চায় না আর শুনতে চায় না। যেদিন এই বিষয়টা বুঝতে পারলাম, সেদিন ভাবলাম, ও আচ্ছা তাই নাকি, তাহলে আর এখানে সময় নষ্ট করে লাভ নেই। নিজের কাজে ব্যস্ত থাকাটাই ভালো। আজকে অনেক কিছু করতে পারতাম, হাওয়া বলছে অনেক কিছু করতে পারতাম, হাওয়া বলছে কিচ্ছু করলাম না। আজও আমি খুবই শান্ত আর ঠান্ডা। আমার জীবনের অভিজ্ঞতা বলছে শান্ত থাকাটাই ভালো, ঠান্ডা থাকাটাই ভালো। দেখার এখনো অনেক কিছু আছে, উত্তর দেওয়ার এখনো সময় আগামী দিনে আছে। সময় চলে যাচ্ছে না, সময় আসছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আগে বলতাম সাবধানে থাকুন, এখন বলি সতর্ক থাকুন। কোন বেশে আপনারই পাশে চলা মানুষটা কি রূপ নিয়ে রয়েছে, ঘাপটি মেরে রয়েছে, বুঝতে পারবেন না। ঘটনা হয়ে যাওয়ার পর ভিড় অনেক পাবেন, কোন ভিড়ের রূপ কিরকম বোঝা মুশকিল, কোন ভিড় কি চাইছে বোঝা মুশকিল, নির্ণয় করা মুশকিল। তো সেই কারণে সতর্ক অবলম্বন করে নিজেই প্রোটেক্ট করবার প্রস্তুতিতে থাকুন সবসময়। সবচেয়ে বড় ভয়ঙ্কর হচ্ছে বিশ্বাস। পাশে থাকা মানুষটাই যে কতটা বিশ্বাসের যোগ্য, সেটাই আজকে সবচেয়ে বড় প্রশ্ন। রক্ষক ভক্ষক হয়ে যায়নি, রক্ষকের ছলে ভক্ষক ঘুরে বেড়াচ্ছে। চিনে নিতে হবে, বুঝে নিতে হবে সময় থাকতে। সময় চলে গেলে মোমবাতিটাই জ্বলবে, তাই সময়ের আগে সব কিছু বুঝে নিতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কিন্তু সতর্ক থাকবেন। জয় ভীম, জয় সংবিধান।